আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন আক্তার জুয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত যে সাজেশন আমাদের দেওয়া হয়েছে সে সাজেশনের সমাধান সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমাদের আলোচনা শুরু করা যাক। আমাদের আলোচনা প্রথমে বলা আছে দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত। এখানে বলা আছে যে দুইটি সংখ্যার ভাগফল দেওয়া আছে, দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যা কত। অর্থাৎ এখানে বলা আছে একটা সংখ্যা থেকে আমরা যদি এখানে দুইটি সংখ্যা অর্থাৎ একটি সংখ্যা থেকে যদি আরেকটি সংখ্যা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা বের হবে কত, 12। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে, আমাদের এখানে ভাগফল দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটা আমরা কিভাবে বের করব। অপর সংখ্যাটা বের করতে হলে এই যে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে, এই একটি সংখ্যার সাথে আমাদের যে ভাগফল দেওয়া আছে সেই ভাগফলটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করি, যদি 4 দিয়ে 12কে গুণ করলে 48, তাহলে দুইটি সংখ্যার ভাগফল 12 এবং একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি হবে আমার কত, 48। এরপরে দেখো 10টি কলমের দাম 40 টাকা হলে, 10টি কলমের দাম 40 টাকা হলে 15টি কলমের দাম কত, 15টি কলমের দাম কত। এখানে বলা আছে যে 10টা কলমের দাম 40 টাকা, তাহলে 15টি কলমের দাম কত। এখন আমাদের 10টা কলমের দাম যদি 40 টাকা হয় তাহলে একটা কলমের দাম কি কম হবে, কম হলে কি হবে, ভাগ করতে হবে। তাহলে 40কে কত দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা। তাহলে 10টা কলমের দাম 40 টাকা হলে একটি কলমের দাম হচ্ছে আমার 4 টাকা। তাহলে 15টা কলমের দাম, একটা কলমের দাম যদি 4 টাকা হয় তাহলে 15টি কলমের দাম কি অবশ্যই বেশি হবে। বেশি হলে কি গুণ করতে হবে। তাহলে 15 দিয়ে যদি 4 গুণ করি তাহলে বেরোবে আমার 60 টাকা। অর্থাৎ 10টি কলমের দাম 40 টাকা হলে 15টি কলমের দাম হচ্ছে আমার 60 টাকা। এরপরে দেখো আমাদের একটি গুণ করতে দেওয়া আছে, 8080 সাথে আমাদের গুণ করতে হবে কত, 347। যদি 8080 সাথে আমরা 347 গুণ করি তাহলে আমাদের বের হবে 28,03,760। এরপরে আমাদের বলা আছে একটা রিমে 55টা কাগজ আছে থাকলে 100 রিমে তা কতটা কাগজ থাকবে। অর্থাৎ বলা আছে এক রিম একটা কাগজ আছে যেখানে আমাদের 55টা কি কাগজ আছে। অনুরূপভাবে 100টা যদি রিম থাকে আর সেই প্রত্যেকটা রিমে যদি 55টা করে কাগজ থাকে তাহলে 100টা রিমে মোট কতগুলো কাগজ থাকবে। একটা রিমে যদি 55 থাকে তাহলে 100টা রিমে অবশ্যই বেশি থাকবে। বেশি থাকলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 100-র সাথে যদি আমাদের 55 গুণ করি, সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে গুণের নিয়মে যখন আমাদের 100-র সাথে কোনো সংখ্যা গুণ করব তখন 0 বাদ দিয়ে শুধু 1-এর সাথে আমাদের সেই সংখ্যাটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 55-র সাথে 1 গুণ করলে আমাদের 55 হবে, আর 2টা শূন্যের জন্য 2টা শূন্য, তাহলে কত বেরোবে, 5500 টা। অনুরূপভাবে এখানে দেখো আবার একটি গুণ করতে দেওয়া আছে, 5555-র সাথে আমাকে গুণ করতে হবে কত, 500, তাহলে কত। এখন এখানে আমরা 2টা শূন্য বাদ দিয়ে 5-এর সাথে 5555 গুণ করব। করার পর সেই গুণফল প্রাপ্ত গুণফলের ডান পাশে বাকি যে দুটি সংখ্যা আমরা উজ্জ্বল রেখেছি, শূন্য উজ্জ্বল রেখেছি, সেই শূন্য দুটি স্থাপন করব। তাহলে আমাদের গুণফল বের হবে 27,77,500। অনুরূপভাবে এখানে কি 5060কে আমাকে গুণ করতে হবে কত, 325 দিয়ে। তাহলে গুণ করলে আমার বের হবে 16,44,500, 16,44,500। এরপরে আমাদের বলা আছে একটি লিচুর দাম 3 টাকা হলে, একটি লিচুর দাম 3 টাকা হলে 2 কুড়ি লিচুর দাম কত। এখানে লক্ষ্য করো একটা লিচুর দাম আমার কত দেওয়া আছে, 3 টাকা। 2 কুড়ি, 2 কুড়ি মানে কি, এখানে কুড়ি মানে কি 20, এখানে কুড়ি মানে 20, 2 কুড়ি মানে
2টা পিস। এখন যদি 2টা পিস থাকে তাহলে কতগুলো হবে? 40টা হবে। কয়টি? 40টি। মানে এখানে বলা আছে 2 কুড়ি। 2 কুড়ি বলতে 20 মানে 20, 2 20, তার মানে 2 বার 20 আছে। 2 বার 20টা 20টা করে যদি এই লিচু থাকে তাহলে মোট কয়টি হবে? 2 কুড়ি মানে 40টি লিচু। তাহলে এখানে দেখো একটি লিচুর দাম যদি 3 টাকা হয় তাহলে 40টি লিচুর দাম কত হবে? বেশি হবে। বেশি হলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 40 দ্বারা যদি 3 কে গুণ করি তাহলে আমার হবে 120 টাকা। তাহলে একটি লিচুর দাম 3 টাকা হলে 2 কুড়ি লিচুর দাম হচ্ছে আমার 120 টাকা। এরপরে দেখো 1100 গুণ 900 কত? 1100 গুণ 900 সমান কত হবে? এখানে আমাদের 2টা শূন্য আছে, এখানে আমাদের 2টা শূন্য আছে। এই শূন্যগুলো বাদ দিয়ে কি করব? সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। তাহলে 11 দ্বারা যদি 9 কে গুণ করি, 11 দ্বারা যদি 9 কে, তাহলে এখানে লক্ষ্য করো এখানে আমরা শূন্যের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি করব? এখানে ডান পাশে যতগুলো শূন্য আছে শূন্যগুলো আমরা কি বাদ দিব। বাদ দিয়ে শুধু সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। এখানে সংখ্যা কত আছে? 11, এখানে কত আছে? 9। তাহলে 9 এর সাথে 11 গুণ করলে আমার হবে কত? 99। আর বাকি কয়টি শূন্য আমরা বাদ দিয়েছি? 1 2 3 4। পরে ডান পাশে আমরা 4টি শূন্য স্থাপন করব। এরপরে বলা আছে একজন শ্রমিকের দৈনিক আয় 175 টাকা। দৈনিক মানে প্রতিদিন। একজন শ্রমিকের প্রতিদিনের আয় হচ্ছে 175 টাকা। তাহলে তার এক সপ্তাহ আয় কত হবে? এক সপ্তাহ আমরা জানি এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। যদি তার একদিনের আয় 175 টাকা হয় তাহলে এক সপ্তাহ মানে 7 দিন। যেহেতু এখানে দৈনিক দিন বলা আছে তাহলে এই সপ্তাহটাকে আমাকে কি করে নিতে হবে? দিন করে নিতে হবে। তাহলে এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিনে তার আয়টা কি বেশি হবে? বেশি হলে কি গুণ করতে হবে। তাহলে একজন শ্রমিকের যদি দৈনিক আয় 175 টাকা হয় তাহলে 7 দিনে হবে বেশি। তাহলে 175 গুণ 7 সমান কত বেরোচ্ছে? 1225 টাকা। আবার দেখো এখানে বলা আছে 1112 কে 99 দ্বারা গুণ করলে কত হবে? 1112 কে 99 দ্বারা গুণ করলে কত হবে? 1112 কে আমরা যদি 99 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে, অর্থাৎ 1112 কে আমাকে 99 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে আমার গুণফল বের হবে 1,10,88। তারপরে বলা আছে একটি ঘড়ির দাম 999 টাকা হলে, একটি ঘড়ির দাম 999 টাকা হলে এরূপ 90,000টি ঘড়ির দাম কত? এরূপ 90,000টি ঘড়ির দাম কত? এখন দেখো একটা ঘড়ির দাম যদি 999 টাকা হয় তাহলে 90,000টি ঘড়ির দাম অবশ্যই বেশি হবে। বেশি হলে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে এই যে দুটি সংখ্যা আছে এই দুটি সংখ্যা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমার গুণফল বের হবে 89 99,91,000 টাকা। তাহলে একটা ঘড়ির দাম যখন 999 টাকা হলে এরূপ 90,000 ঘড়ির দাম হচ্ছে 89,91,000 টাকা। এরপরে দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে কত হবে? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে কত হবে? 99। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা তাহলে দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে কত হবে? এখানে বলা আছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে এখানে আমাদের 2টি অঙ্ক থাকতে হবে, একক এবং দশক স্থানীয় অঙ্ক। একক এবং দশক স্থানীয় মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? আমার 10। 10 পরে 11, তাহলে 11 তো 10 এর চেয়ে বড়, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। সেই ক্ষুদ্রতম সংখ্যা 10 দ্বারা আমরা কি করব? 200 কে গুণ করব। সেই 10 দ্বারা যদি 200 কে গুণ করি তাহলে আমার কত হবে? 2000। একটি বইয়ে 180টি পৃষ্ঠা আছে। একটি বইয়ে 180টি কি পৃষ্ঠা আছে। এরূপ 210টি বইয়ে কতটি পৃষ্ঠা আছে? একটা বই যদি 180টি পৃষ্ঠা থাকে তাহলে 210টা বই কি বেশি পৃষ্ঠা আছে। বেশি পৃষ্ঠা থাকলে কি হবে? গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে হবে 19,803।
এরপরে বলা আছে এক ব্যক্তির দৈনিক আয়, দৈনিক মানে কি প্রতিদিন, এক ব্যক্তির দৈনিক আয় 120 টাকা হলে 120 টাকা হলে এক বছরে তার আয় কত। এখানে এক বছর সমান আমার কত দেওয়া আছে 365 দিন। আবার বলা আছে এক ব্যক্তির দৈনিক মানে কি প্রতিদিন, সে প্রতিদিন আয় করে 120 টাকা, তাহলে এক বছর, যেহেতু এখানে দিন বলা আছে তাহলে এই বছরটাকে আমাকে কি করতে হবে দিন করে নিতে হবে। বছরটাকে দিন করতে গেলে আমরা কি জানি এক বছর সমান কি 365 দিন। তাহলে এক ব্যক্তির দৈনিক আয় 120 টাকা হলে এক বছর বা 365 দিনে তার আয় কি বেশি হবে, বেশি হলে আমাকে গুণ করতে হবে, বেশি হলে যদি গুণ করি তাহলে হবে 43,800 টাকা। এরপরে প্রশ্ন আমরা দেখি একটি ক্রিকেট ব্যাটের দাম 525 টাকা হলে এরূপ 165টি ক্রিকেট ব্যাটের দাম কত। একটা ক্রিকেট ব্যাটের দাম যদি 525 টাকা হয় তাহলে এরূপ 165টি ক্রিকেট ব্যাটের দাম কি বেশি হবে, বেশি হলে কি করতে হবে গুণ করতে হবে। যদি এই দুটোর সাথে গুণ করি তাহলে আমার বের হবে কত 86,625 টাকা, 86,625 টাকা। এরপরে আমাদের বলা আছে 335 গুণ 265 সমান কত। 335 এর সাথে আমাকে গুণ করতে হবে কত 265, গুণ করলে আমার বেরোবে 88,775। এরপরে বলা আছে 357 গুণ 357 সাথে আমাকে 324 কি করতে হবে গুণ করতে হবে। 357 সাথে যদি 324 গুণ করি তাহলে হবে 76,140। এরপরে আমরা আসি দ্বিতীয় অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভাগ। ভাগে আমাদের প্রশ্ন ছিল ভাজক কাকে বলে। ভাজক কাকে বলে আমরা জানি ভাগ করতে গেলে যে আমাদের 4টি রাশি থাকে, সেই 4টি রাশিকে একটিকে আমরা ভাজ্য বলি, একটিকে ভাজক বলি, একটিকে ভাগশেষ, আরেকটিকে ভাগফল। তাহলে এখানে বলা আছে ভাজক কাকে বলে। ভাজক হচ্ছে যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়। অর্থাৎ এখানে লক্ষ্য করো, যেমন দেখো আমি 5 দ্বারা 25কে ভাগ করছি, তাহলে 5 দ্বারা কি 25কে ভাগ করছি, 25কে যে সংখ্যা দ্বারা ভাগ করছি সেই সংখ্যাটাই হচ্ছে কি ভাজক। তাহলে এখানে 5টা কি হচ্ছে ভাজক। তাহলে ভাজক কাকে বলে আমাদের যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়, যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়। এরপরে আমাদের বলা আছে ভাজ্য ও ভাগশেষ কাকে বলে। ভাজ্য ও ভাগশেষ কাকে বলে যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে আমরা বলি ভাজ্য, এবং ভাগ করার পর যে অবশিষ্টটা থাকে তাকে বলা হয় ভাগশেষ। অর্থাৎ ভাজক আমরা জানি কি ভাজক কাকে বলে যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে আমরা ভাজক বলি, আর ভাজক দ্বারা যে সংখ্যাকে আমরা ভাগ করছি সেটাই হচ্ছে কি আমাদের ভাজ্য। আর ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করার পর অনেক সময় আমাদের কি ভাগফল মিলে না, কি অবশিষ্ট কিছু থেকে যায়। এই যে অবশিষ্ট কিছু থেকে যায় এই অবশিষ্ট থাকা অংশটাকে আমরা বলছি কি ভাগশেষ। এরপরে আমাদের বলা আছে দুই সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপর সংখ্যাটি কত। আমরা এই পুনরায় এই সমস্যাটি দেখি। দুইটি সংখ্যার ভাগফল দেওয়া আছে, একটি সংখ্যা 4, অপর সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি এখানে যেহেতু ভাগফল দেওয়া আছে, অর্থাৎ একটা সংখ্যা যদি 4 হয় তাহলে অপর সংখ্যাটা অবশ্যই বড় হতে হবে। অপর সংখ্যাটা তখনই বড় হবে যখন আমি ভাগফলের সাথে কি এই সংখ্যাটা গুণ করব। তাহলে 12 সাথে 4 গুণ করলে আমার 48, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 48। অনুরূপভাবে দেখো একটি বাসে 100 জন যাত্রী যেতে পারলে 4500 জন যাত্রী যেতে কতটি বাস লাগবে। অর্থাৎ এখানে বলা আছে 100 জন যাত্রী কি যায় একটা বাসে, 100 জন যাত্রী যদি একটা বাসে যায় তাহলে 4500 জন যাত্রী যেতে বাস কি লাগবে। তাহলে কি করতে হবে, যদি আমরা 4500 জনকে 100 এই যাওয়া যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমাদের কয়টি বাস লাগবে তা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমাদের একটি বাসে 100 জন যাত্রী যেতে পারলে 4500 জন যাত্রী যেতে বাস লাগবে আমার 45টি। এরপরে বলা আছে দুইটি সংখ্যার গুণফল 225, দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত। এখানে লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যখনই আমাদের ভাগফল বললে কি হতো
করছি আমরা সেই ভাগফলের সাথে যে সংখ্যাটা দেওয়া থাকে তা কিন্তু আমরা গুণ করছি, কিন্তু এখানে হয়তো গুণফল দেওয়া আছে, তার মানে গুণফল দেওয়া থাকলে কি করতে হবে, এই যে 225, এই 225কে যে সংখ্যাটা দেওয়া আছে তা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, তা দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে কিন্তু অপর সংখ্যাটা আমরা বের করতে পারবো। তাহলে দুইটি সংখ্যার গুণফল 225 এবং একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি হবে 225 ভাগ 25। 225কে যদি 25 দ্বারা ভাগ করি আমার ফলটা হবে কত, 9। তাহলে একটা সংখ্যা যদি আমার 25 হয়, অপর সংখ্যাটা 9। যেহেতু বলা আছে এই দুটো সংখ্যা গুণ করলে, অর্থাৎ 25 এবং 9 যদি গুণ করি তাহলে গুণফলটা আমার বের হবে কত, 225। এরপরে দেখো 8টি ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম কত। 8টি ডিমের দাম হচ্ছে আমার 72 টাকা, তাহলে একটা ডিমের দাম অবশ্যই কম হবে, কম হলে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে 8টা ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম কি করতে হবে, 72 কি 8 দ্বারা ভাগ করতে হবে। 72কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, আমার 9 টাকা। এরপরে দেখো 63,500কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। 100 দিয়ে ভাগ করলে ভাগফল আমার কত হবে তা এখানে বের করতে বলা হয়েছে। তাহলে লক্ষ্য করো, আমরা জানি 100 দ্বারা যখন আমরা কোনো সংখ্যাকে ভাগ করব তখন যদি একই জাতীয় শূন্য ডান পাশে জয়টি শূন্য থাকবে, সেই ততটি শূন্য আমরা কি পরিহার করতে পারি বা বর্জন করতে পারি। তাহলে দেখো 100 ডান পাশে আমাদের কয়টি, 2টি শূন্য আছে, আবার এখানে দেখো কয়টি শূন্য আছে, 2টি। তাহলে এই দুটি এবং এই দুটি শূন্য কি আমরা 21 থেকে পরিহার করতে পারি। তাহলে থাকলো কত, 635। তাহলে 63,500কে 100 দ্বারা ভাগ করলে আমার কত হবে, 635। এখানে দেখো 1 কুইন্টাল চালের দাম 5,600 টাকা হলে প্রতি কেজি চালের দাম কত। আমরা জানি 1 কুইন্টাল সমান কত কেজি, 100 কেজি। 1 কুইন্টাল সমান কিন্তু 100 কেজি। এখানে আমাদের লক্ষ্য মনে রাখতে হবে 1 কুইন্টাল সমান 100 কেজি। এখানে আবার প্রতি কেজি চালের দাম বের করতে বলা হয়েছে, তাহলে অবশ্যই কুইন্টালটা আমাদের কি কেজিতে করে নিতে হবে। এখন যদি কুইন্টালটাকে কেজিতে করে নিতে যাই তাহলে আমরা জানি কি 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 100 কেজির চালের দাম যদি আমার 5,600 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম কি কম হবে, কম হলে কি ভাগ করতে হবে। তাহলে 5,600কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমার কত হবে, 56 টাকা। এরপরে দেখো 1 ডজন কলার দাম আমার 150 টাকা হলে 1 থালি কলার দাম কত। 1 ডজন মানে কি আমার 12টা, 1 ডজন মানে 12টি। 1 ডজন 12টি কলার দাম আমার কত, 150 টাকা। তাহলে হলে 1 থালি কলার দাম কত। এখানে লক্ষ্য করো 1 ডজন, ডজন মানে কি 12টি, তাহলে 1 ডজন সমান 12টি। আবার 1 থালি সমান কত, 1 থালি সমান 4টি। এখন লক্ষ্য করো 1 ডজন সমান যদি 12টি হয় তাহলে 1 ডজন সমান কয় হালি লেখা যাবে, 12। 12কে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3। 1 ডজন সমান কয় হালি লেখা যাবে, 3 হালি। তাহলে 3 হালি কলার দাম যদি 150 টাকা হয় তাহলে 1 হালি কলার দাম অবশ্যই কম হবে। তাহলে 3 দিয়ে যদি 150কে ভাগ করি তাহলে কত হবে, 50 টাকা। এরপরে আমাদের বলা আছে 2160 ঘন্টায় কত দিন। 2160 ঘন্টায় কত দিন। আমরা জানি কি যে 24 ঘন্টায় 1 দিন, 24 ঘন্টায় 1 দিন। তাহলে এই যে আমাদের ঘন্টাটা দেওয়া আছে, এই ঘন্টাটাকে যদি আমাদের 24 দ্বারা ভাগ করি, যেহেতু দিন করতে হবে আমাদের, 24 ঘন্টা সমান 1 দিন, তাহলে এই 2160কে যদি আমরা 24 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত দিন হবে তা বের হবে। তাহলে 2160কে 24 দ্বারা ভাগ করলে আমার বেরোচ্ছে 90 দিন। এরপরে আমার বলা আছে 420 টাকা 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেবার পর কত টাকা অবশিষ্ট থাকবে। বলা আছে 420 টাকা 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেবার পর কত টাকা অবশিষ্ট থাকবে। এখন দেখা গেল যে 420 টাকা আমি 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছি, দেওয়ার পর এখন কত টাকা অবশিষ্ট থাকবে তা আমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে, 420কে আমার 20 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। 20 দ্বারা ভাগ করার পর যেহেতু এখানে বলা আছে অবশিষ্ট থাকবে বা বাকি থাকবে, তার মানে এই পুরোপুরি এই ভাগটা কি মিলে যাবে না, এখানে ভাগশেষ অবশিষ্ট থাকবে। এই যে ভাগশেষ অবশিষ্ট থাকবে এই ভাগশেষটাই হবে
কত টাকা অবশিষ্ট থাকবে তার পরিমাণ। অর্থাৎ যদি আমরা 420 কে 20 দ্বারা ভাগ করি তাহলে পুরোপুরি মিলে যাবে। মিলে যাওয়ার পর মিলে গেলে আমাদের ভাগশেষটা কি হবে? শূন্য হবে। আর ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি কোনো টাকা অবশিষ্ট থাকবে না, কোনো টাকা অবশিষ্ট থাকবে না। এরপরে বলা আছে একটি সংখ্যার 4 গুণ 256 হলে সংখ্যাটি কত? বলা আছে একটা সংখ্যার 4 গুণ হচ্ছে 256, তাহলে সংখ্যাটা কত? একটা সংখ্যার 4 গুণ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে যদি 4 গুণ করি তাহলে আমার সংখ্যাটা হবে 256। তার মানে অবশ্যই সংখ্যাটা কম, তাহলে সংখ্যাটা কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 256কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার কি বের হবে? সংখ্যাটি বের হবে। সংখ্যাটা আমার কত হবে? 64। এরপরে দেখো আমাদের লক্ষ্য করো দেওয়া আছে ভাজক দেওয়া আছে কত? 5, ভাগফল দেওয়া আছে কত? 3, ভাগশেষ দেওয়া আছে কত? 2। ফলে ভাজ্য কত? আমরা ভাজ্য, ভাগফল, ভাগশেষ এবং ভাজকের সূত্র জানি, সেই সূত্র থেকে আমরা কি বের করতে পারবো? তাহলে সূত্র থেকে কি বের করতে পারবো? আমরা জানি কি ভাজ্য সমান সমান আমাদের লিখতে পারি, ভাজ্য সমান সমান লিখতে পারি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য সমান সমান আমরা কি লিখতে পারি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক কি? 5, ভাগফল কি? 3, ভাগশেষ কত? 2। তাহলে 5 গুণ 3 যোগ 2, 3 5 15, তার সাথে আমার কি 2 যোগ করলে কত হবে? 17। এরপরে বলা আছে ভাজ্য 210, ভাজ্য 210, ভাগশেষ কত? এখানে ভাগশেষ 0 দেওয়া আছে। ভাজক 5 হলে ভাগফল কত তা বের করতে হবে। আমরা জানি ভাগফল বের করার নিয়ম কি? ভাগফল বের করার আমাদের সূত্র হচ্ছে যদি আমাদের ভাগশেষ কোনো দেওয়া না থাকে, ভাগশেষ অবশিষ্ট না থাকে, তাহলে ভাগফল বের করার আমার সূত্রটা হচ্ছে ভাগফল সমান সমান ভাজ্য ভাগ ভাজক, ভাজ্য ভাগ ভাজক। তাহলে ভাজক যদি এখানে 210 হয় তাহলে ভাজক হচ্ছে 5, 210কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে আমার 42। এরপরে দেখো ভাজ্য দেওয়া আছে 25, ভাগফল দেওয়া আছে 5, ভাগশেষ দেওয়া আছে 2, হলে ভাজক কত? এখানে দেখো ভাজক বের করতে বলা আছে, তাহলে ভাজক বের করতে গেলে আমাকে কি করতে হবে? ভাজক সমান সমান এখানে দেখো ভাজক, তাহলে আমার কত বেরোবে? 5। এরপরে দেখো 91 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখো এই 91 থেকে আমরা যদি কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করি তাহলে বিয়োগ করার পর যে বিয়োগফলটা বের হবে সেই বিয়োগফলটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 9 দ্বারা ভাগ করলে তা কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখো 91 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হবে? 90। 90কে 9 দ্বারা কি ভাগ করলে আমার কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না, কারণ 90কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? 9 × 90। তাহলে অবশ্যই এখানে 91 থেকে আমরা কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব? 1। এরপরে দেখো একটি ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া আছে 37,037, ভাজক দেওয়া আছে 416, ভাগফল দেওয়া আছে 89 এবং ভাগশেষ দেওয়া আছে 13। তাহলে ভাজ্য কত হলে উক্ত ভাগ অঙ্কটি নিঃশেষে বিভাজ্য? তাহলে বলা আছে এখানে ভাজ্য দেওয়া আছে এত, ভাজক দেওয়া আছে এত, ভাগফল দেওয়া আছে এত, ভাগশেষ দেওয়া আছে এত, ভাজ্য কত হলে উক্ত ভাগ অঙ্কটি নিঃশেষে বিভাজ্য? তার মানে এখানে এই যে বলা আছে যে এখানে ভাজক দেওয়া আছে, ভাজ্য আছে, যেহেতু এর ভাগশেষ আছে, যেহেতু এর সাথে কি ভাগশেষ আছে, ভাগশেষ থাকার কারণে কি এই যে সংখ্যাটা ভাজ্য সংখ্যাটা দেওয়া আছে এই ভাজ্য সংখ্যাটা কি নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য তখনই হতো যদি আমাদের ভাগশেষটা কি হতো? শূন্য হতো। তাহলে এখন দেখো এখানে এই তাহলে এই ভাজ্যটাকে ভাজ্য থেকে কত সংখ্যা যদি আমি কমাই তাহলে এই ভাজ্যটা কি হবে? আমার নিঃশেষে বিভাজ্য হবে। তখন কি করতে হবে? তখন আমাদের এই যে ভাগশেষটা দেওয়া আছে এই ভাগশেষ কত দেওয়া আছে? 13। এই সংখ্যাটা যদি আমি আমার প্রদত্ত ভাজ্য থেকে বিয়োগ করি তাহলে আমার যে ভাজ্যটা বের হবে সেই ভাজ্যটাকে যদি আমি ভাগ করি ভাজক 416 দ্বারা তাহলে
কি হবে, ওই ভাজ্যটা নিঃশেষে বিভাজ্য হবে। অনুরূপভাবে দেখো 37,037 থেকে আমি 13 বিয়োগ করলে আমার কত হচ্ছে 37,024। তাহলে 37,024 সংখ্যাটা কি আমার হবে নিঃশেষে বিভাজ্য। তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে কি শিখলাম, যদি আমাদের ভাগশেষ থাকে তাহলে সেই ভাগটি কি নিঃশেষে বিভাজ্য নয়। এরপরে আবার দেওয়া আছে 4025 কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ভাগশেষ তার মানে এখানে যদি 40,025 কে 100 দ্বারা আমরা ভাগ করি, ভাগ করার পর আমার ভাগফল কত বেরোবে, ভাগফল বেরোবে 4। 4 বের করলে আমার ভাগশেষ, এখানে ভাগশেষ তার মানে ভাগশেষ যেহেতু থাকবে তার মানে এই সংখ্যাটা আমার কি নিঃশেষী বিভাজ্য নয়। এখন তাহলে নিঃশেষী বিভাজ্য নয়, তাহলে অবশ্যই সে ভাগশেষ থাকবে। এখানে কত ভাগশেষ থাকবে তা আমাকে বের করতে বলেছে। তাহলে আমার ভাগশেষ কত থাকবে 25। এখন দেখো এখানে দেওয়া আছে কয়েকটি সংখ্যা, দেওয়া আছে কত, 7, 4, 5, 0, 1। অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, এই যে অঙ্কগুলো দ্বারা আমাদের কি 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা গঠন করব। এখন বৃহত্তম সংখ্যা গঠন করে কি করব, সেই সংখ্যাটাকে 10 দ্বারা কি করব ভাগ করতে হবে। গঠন করার পর ভাগ করতে হবে, ভাগ করার পর কি ভাগফলটা কত হবে তা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে বৃহত্তম সবচেয়ে বড় অঙ্কগুলোকে আগে নিতে হবে। তাহলে আগে নিতে হলে এখানে আমার বড় অঙ্ক কত 7, তারপরে কত 5, তারপরে কত 4, তারপরে 1, তারপরে 0। তাহলে গঠিত আমার সংখ্যাটা হবে 7, 8, 5, 1, 7, 8, 5, 1, 0। এখন এই যে 0, এই যে 78,510 আছে, এই 78,510 কে আমার 10 দ্বারা যদি ভাগ করি তাহলে আমার বেরোবে 7,851। এখানে দেখো আমার লক্ষ্য করে দেওয়া আছে 1 মেট্রিক টন আলুর দাম আমার 8,500 টাকা। 1 মেট্রিক টন আলুর দাম 8,500 টাকা হলে 1 কেজি আলুর দাম কত। দেখো এখানে আমাদের মেট্রিক টন দেওয়া আছে, এখানে আমাদের কেজি দেওয়া আছে, যেহেতু আলাদা আলাদা একক দেওয়া আছে, এখানে মেট্রিক টন, এখানে কি কেজি, আর দুটিকে আলাদা একক। তাহলে এই মেট্রিক টনটাকে আমাদের কেজি পরিণত করতে হবে। আমরা জানি কি 1 মেট্রিক টন সমান কি 1000 কেজি। 1 মেট্রিক টন সমান কি 1000 কেজি। তাহলে 1 মেট্রিক টনের জায়গায় আমি 1000 কেজি ব্যবহার করতে পারি। তাহলে 1000 কেজি আলুর দাম যদি 8,500 টাকা হয়, তাহলে 1 কেজি আলুর দাম অবশ্যই কম হবে। কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে আমার বেরোবে কত 8.5 টাকা। 8.5 টাকা। এরপরে আমরা যাব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমাদের কি ছিল, চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। এখানে বলা আছে 1 ডজন লেবুর দাম 60 টাকা হলে 4টি লেবুর দাম কত। 1 ডজন মানে কি 12টি লেবুর দাম যদি 60 টাকা হয় তাহলে 4টি লেবুর দাম কত। এখানে দেখো 1 ডজন মানে 12টি, আমরা লিখতে পারি 12টি লেবুর দাম 60 টাকা, অর্থাৎ একটা লেবুর দাম 60 ভাগ 12, 12 দ্বারা 60কে ভাগ করলে কত হয় 5 টাকা। তাহলে একটা লেবুর দাম যদি 5 টাকা হয় তাহলে 4টা লেবুর দাম বেশি হবে, 4 × 4 20 টাকা। এরপরে 44 নম্বর আমার দেওয়া আছে দিয়ার বয়স 10 বছর, তার বয়সের দ্বিগুণের সাথে কত বছর যোগ করলে যোগফলটা আমার 24 হবে। এখানে বলা আছে দিয়ার বয়স কি 10 বছর, দিয়ার বয়স 10 বছর। এখন বলা আছে এই যে 10 বছর দেওয়া আছে, এই 10 বছরের দ্বিগুণের সাথে, মানে এই 10 বছরের সাথে আরো 10 বছর যোগ করতে হবে, 2 গুণ বলা হয়েছে। তাহলে 2 গুণ মানে এই তার যে বয়সটা দেওয়া আছে তার বয়সের সাথে আমাকে কি করতে হবে, 2 গুণ করতে হবে। তার দ্বিগুণের সাথে কত যোগ করলে যোগফলটা 24 হবে। দেখো দিয়ার বয়স 10, 10-এর যদি দ্বিগুণ করি তাহলে 20, এই 20-এর সাথে আর কত যোগ করলে আমার 24 হবে। তাহলে 20-এর সাথে আমাকে কত যোগ করতে হবে, 4 যোগ করলে আমার যোগফলটা কত হবে 24। এখানে বলা আছে এরপরে মুনা অপেক্ষা রিনার 50 টাকা বেশি আছে, মুনা অপেক্ষা রিনার 50 টাকা বেশি আছে। আবার রিনা অপেক্ষা রানার কি 20 টাকা কম আছে। কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে? তাহলে এখানে আমাদের কি রিনার কাছে সবচেয়ে বেশি টাকা আছে, কারণ বলা হচ্ছে মুনা অপেক্ষা রিনার 50 টাকা বেশি আছে। আবার রিনা অপেক্ষা রানার কি কম আছে। রিনার টাকা মুনার থেকেও বেশি আছে, আবার যেহেতু রানার টাকা রিনার থেকে কম আছে তাহলে রানার থেকে রিনার টাকা বেশি। দুই ক্ষেত্রে অর্থাৎ রিনার টাকা মুনার থেকেও বেশি, রানার থেকেও বেশি। তাহলে সবচেয়ে বেশি টাকা কার কাছে আছে, রিনার কাছে আছে। এখন বলা আছে এরপরে
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত বের করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের আমার ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিলে আমাকে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক নিতে হবে। আমার সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 0, কিন্তু যদি আমরা 5টা শূন্য নিই তার কোনো মান থাকবে না। এই জন্য প্রথমে শুরুতে আমাদের একটা 1 নিতে হবে, নেওয়ার পর আমাদের পাইতে 4টি শূন্য, তাহলে হলো 10,000। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10,000। আবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেহেতু বৃহত্তম অঙ্কটা আমার কত 9, তাহলে 4 অঙ্ক যেহেতু বলা হয়েছে, তাহলে 4 বার 9 নিতে হবে, তাহলে 9,999। এখন এই যে 10,000 থেকে আমাকে 9,999 করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তো অবশ্যই পার্থক্য বেরোবে। পার্থক্য বেরোবে তাহলে কত? 89,999। এরপরে বলা আছে 5টি খাতার দাম 120 টাকা হলে 12টি খাতার দাম কত? আমার 5টি খাতার দাম যদি 120 টাকা হয়, তাহলে একটা খাতার দাম কত হবে? একটা খাতার দাম হবে অবশ্যই, একটা খাতার দাম কত হবে? 120কে আমাকে কি 5 দ্বারা ভাগ করতে হবে। 120কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 24 বেরোবে। তাহলে 12টা খাতার দাম কত? একটা খাতার দাম যদি আমার 24 টাকা বেরোয়, 12টা খাতার দাম বেশি হবে, তাহলে 24কে 12 দ্বারা গুণ করলে আমার হবে 288 টাকা। এরপরে বলা আছে 6, 8, 9, 0, 4 অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? অর্থাৎ এই অঙ্কগুলো দ্বারা আমাকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। বৃহত্তম সংখ্যা গঠন করলে আমাকে কি করতে হবে? বড় বড় অঙ্কগুলো আগে বসাতে হবে। তাহলে হবে 9, 8, 6, 4, 0। এবং ক্ষুদ্রতম যদি সংখ্যা গঠন করতে চাই, ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে গেলে এখানে ক্ষুদ্রতম অঙ্ক আগে বসাতে হবে, কিন্তু ক্ষুদ্রতম অঙ্ক সবচেয়ে শূন্য, সম্মুখে শূন্য বসে না। শূন্য রাখে, তাহলে সব শূন্যর পরে ক্ষুদ্রতম কত? 4, তাহলে 4 নিব আগে। 4-এর পর আমরা শূন্য ব্যবহার করবো। 4, 0, 6, 8, 9 বিয়োগ করলে আমার হবে 58,851। এরপরে বলা আছে 6টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটি পেন্সিলের দাম কত? 6টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটা পেন্সিলের দাম কম হবে, কম হলে ভাগ করতে হবে, ভাগ করলে আমার হবে 4 টাকা। এরপরে বলা আছে 3 ডজন কলার দাম 120 টাকা হলে 12টি কলার দাম কত? 3 ডজন। 3 ডজন, এখানে 3 ডজন, এখানে লক্ষ্য করো 3 ডজন কলার দাম 120 টাকা হলে 12টি কলা। 12টি কলা সমান কয় ডজন আমরা লিখতে পারি? 1 ডজন। তাহলে 3 ডজন কলার দাম 120 টাকা হলে 1 ডজন কলার দাম হবে কত? 40 টাকা। 12টি মানে 1 ডজন। কোন কাজ 10 জন 4 দিনে করলে 8 জন কত দিনে করবে? কোন কাজ 10 জন করতেছে কি 4 দিনে। 10 জন যদি 4 দিনে করে, তাহলে 8 জন কত দিনে করবে? 5 দিনে। 8 জনের করতে কত দিন লাগবে? 5 দিন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকুন, নিরাপদে। আসসালামু আলাইকুম।